আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পরোয়ানাভুক্ত 25 সেনা কর্মকর্তার মধ্যে যাদের কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের পৃথক 3টি মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 32 আসামির বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার দিন ধার্য ছিল। এর মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে টিএফআই ও জেআইসি ছেলে গুম, খুন ও জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এরপর জানাবো যেই ঘটনায় উত্তাল বুয়েট, অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার। ধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং স্থায়ী বহিষ্কারের দাবিতে মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস। শেষ পর্যন্ত ধর্ষক বুয়েটের শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এবারে জানাবো খুনের রাজ্য তৈরি করেন আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান নূর। নীলের দেশ খ্যাত নীলফামারীতে দীর্ঘদিন শোষণ করেছিল ইংরেজরা, তবে 200 বছর পর সেই নিষ্ঠুর ইতিহাসের পুনরাবৃত্তি করেন আওয়ামী কসাই খ্যাত আসাদুজ্জামান নূর। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 8 দফা দাবিতে শুক্রবার সমাবেশ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উপযোগী গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সহ 8 দফা দাবিতে 24শে অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এবং সর্বশেষ জানাবো আপাতত হচ্ছে না ট্রাম্প ও পুতিনের বৈঠক। আপাতত হচ্ছে না, স্থগিত করা হয়েছে ট্রাম্প ও পুতিনের বৈঠক। নির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল, তবে রুশ প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের কোনো সম্ভাব্যতা নেই বলে আল জাজিরা জানিয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তার থেকে বিষয়টি জানা গেছে। এর আগে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন আগামী 2 সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুতিনের সাথে বৈঠকে বসবেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পরোয়ানাভুক্ত 25 সেনা কর্মকর্তার মধ্যে যাদের কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের পৃথক 3টি মামলায় সাবেক ও বর্তমান 25 জন সেনা কর্মকর্তা সহ 32 আসামিকে আজ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে 25 কর্মকর্তার মধ্যে যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত, তারা হচ্ছে সবথেকে বেশি অপরাধী। বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে অপরাধ খুঁজে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ কারণে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে কারাগারে রাখা হবে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে আর কখনোই এদেশে এই ধরনের অপরাধ সংগঠিত না হয়। তবে যারা হাজির হননি তাদের হাজির হতে 2টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ 8:30টার দিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দেন। এদিন সকালে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের করা নিরাপত্তায় শীততাপ নিয়ন্ত্রিত একটি পিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানো সেনা কর্মকর্তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার AKM আজাদ, কর্নেল মোহাম্মদ আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান,
এখন অবসরকালীন ছুটিতে। র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। যে ঘটনায় উত্তাল বুয়েট, অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার, ধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং স্থায়ী বহিষ্কারের দাবিতে গত মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিচালক ডিএসডব্লিউ অধ্যাপক ডক্টর এ কে এম মাসুদ মধ্যরাতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন যে অপরাধের সঙ্গে যুক্ত আছে সেই শিক্ষার্থীকে তারা ইতিমধ্যে সাময়িকভাবে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয় না, তাকে পুরোপুরিভাবে বহিষ্কার করতে হবে, তা না হলে তারা দাবি দেওয়া থেকে সরবে না। আরও জানা যায়, শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলার কথা ছিল। বিষয়টি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে রাত 11টার পর থেকে আহসানুল্লাহ হল ও তিতুমির হল এলাকায় বিক্ষোভ শুরু হয়। বুয়েটের 21 ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীশান্ত রায়ের মুসলিম নারী সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়ে। তিনি বলেন, অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে বুয়েট প্রশাসন হেফাজতে রয়েছে। এদিকে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভাইস প্রেসিডেন্ট বিপি সাদিক কায়েম বলেন, স্বঘোষিত ধর্ষক ও মুসলিম নারীদের নিয়ে চরম অবমাননাকর মন্তব্যকারী বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে পুলিশ প্রথম থেকে কার্যকর ব্যবস্থা নেয়নি। উপরন্তু বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীদের জেলে ঢুকানোর হুমকি দিয়েছে র্যাপিস্টের বাবা। তিনি আরও বলেছেন, ধর্ষণ, নারী অবমাননা ও সামাজিক শৃঙ্খলার মতো গুরুতর অভিযোগ সত্ত্বেও রাষ্ট্র তার যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। খুনের রাজ্য তৈরি করেছেন আসাদুজ্জামান নূর। নীলের দেশখ্যাত নীলফামারী দীর্ঘদিন শোষণ করেছে ইংরেজরা। তবে স্থানীয় নিপীড়ক নীলকারদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন উত্তরের এই জেলা চাষিরা। 200 বছর পর সেই নিষ্ঠুর ইতিহাসের পুনরাবৃত্তি করে আওয়ামী কসাইখ্যাত আসাদুজ্জামান নূর। তিনি ফ্যাসিবাদী দলটির জেলা কমিটির সদস্য হলে এই জনপদে খুন খারাপির শিরোমণি ছিলেন। সাবেক এই সংস্কৃত বিষয়ক মন্ত্রী জুলুমের রাজ্যে জাতীয়তাবাদী ও ইসলামপন্থী মানুষ শত শত রাত নিজ বাড়িতে ঘুমাতে পারেননি। বেশ কয়েকটি মসজিদে হয়নি আজান নামাজ। তবে এই কুৎসিত চেহারা তিনি ঢেকে রাখেন অভিনয় জগতের সাদা মনের মানুষের চরিত্রের চাদরে। নীলসাগর এবং বিস্তৃত সবুজ ফসলের মাঠের মধ্যে এই জেলার অধিকাংশ মানুষ শান্তিপূর্ণ ও ইসলামপন্থী। রাজনীতি ছিল খুবই সহিষ্ণু ও উদার। শৃঙ্খল এই জনপদের অস্থির করে তোলেন নূর। 1996 সালের দিকে জেলা আওয়ামী লীগের রাজনীতিতে আগমনের পর ক্রমাগত অসহিষ্ণু, প্রতিহিংসাপরায়ণ ও দানবীয় রূপ ধারণ করতে থাকে। তখন আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে তিনি এলাকার জনপদে মারাত্মক আকারে অপরাধ করতে থাকেন। তার অপরাধে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ মৃত্যুর কাছাকাছি পর্যন্ত চলে গেছে। অবস্থায় সেখানে প্রতিনিয়ত তারা অন্যায় অত্যাচার করে পুরো জনপদকে একটি আতঙ্কের জনপদে পরিণত করেছেন। অবস্থায় সবকিছু চলতে থাকে। অবস্থায় প্রতিনিয়ত তিনি খুন খারাপির সঙ্গে যুক্ত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদের বিচার করা হচ্ছে। কেন তিনি এই ধরনের অত্যাচার করতেন মানুষের সঙ্গে, শুধুমাত্র অর্থের কারণে নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, এসব বিষয় নিয়েও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশে কেউ যেন এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে ব্যাপারে আমরাও বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে খুবই ভালোভাবে দেখছেন বলে জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৮ দফা দাবিতে শুক্রবার সমাবেশ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উপযোগী গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সহ ৮ দফা দাবিতে ২৪শে অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহত এক পার্টির সংবাদ সম্মেলনে সম্পাদক জননেতা সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ২টা ৩০ এই সমাবেশ শুরু হয়। ৮ দফা দাবি হচ্ছে জনগণের জানমালে নিরাপত্তা নিশ্চিত করা, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপযোগী করে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানো, সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করা, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজি বন্ধ করা, দেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার তৎপরতা বন্ধের দাবি ওই সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়। বক্তারা জানিয়েছেন, বাংলাদেশের সম্পদগুলো বিদেশিদের হাতে কোনোভাবেই তুলে দেওয়া কোনো সমীচীন ভালো কাজ হতে পারে না। এই অবস্থায় আমরা অবশ্যই সরকারের বিরুদ্ধে দাঁড়াবো। এ সময় তিনি সরকারকে আরও হুঁশিয়ারি করে বলেছেন, সরকারের এসব কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে।